রাজধানীর সদরঘাট এলাকায় আগুনের ঝুঁকিতে অর্ধেকের বেশি স্থাপনা, 15টি ভবনের নোটিশ। চট্টগ্রামে বহুতল ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস। অটিজম আক্রান্তরা সমাজের বোঝা নয় বললেন প্রধানমন্ত্রী। সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান, প্রতিটি বিভাগে পরিচর্যা কেন্দ্র করার ঘোষণা। বেগম জিয়ার শারীরিক অবস্থা ভালো, চিকিৎসা সেবায় তিনি সন্তুষ্ট জানালো বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষ। সঠিক চিকিৎসা দেয়া হয়নি, আবারও দাবি ফখরুলের। বিদেশি কোনো চ্যানেল বন্ধ করা হয়নি নিশ্চিত করলেন তথ্যমন্ত্রী। দেশি বিজ্ঞাপন সম্প্রচারে পরিবেশক সংস্থাগুলোকে নোটিশের পর জি নেটওয়ার্ক দেখা যাচ্ছে না অনেক জায়গায়। এবং চালুর অপেক্ষায় সিটি ইকোনমিক জোন, ভিডিও কনফারেন্সে আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিনিয়োগ 5,000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা। দেখছিলেন শিরোনাম। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। বাণিজ্যিক কিংবা আবাসিক ভবন, রাজধানীর সদরঘাট এলাকার এক একটি স্থাপনা যেন মরণ ফাঁদ। ফায়ার সার্ভিসের তথ্য বলছে পুরান ঢাকার 173টি বহুতল ভবনই অগ্নি ঝুঁকিতে, যার মধ্যে 67টি মারাত্মক ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে 15টি ভবনে নোটিশ টাঙিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস। ব্যবসায়ীরা অসহায়ত্ব প্রকাশ করলেও মালিকপক্ষ দিচ্ছে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। সদরঘাট এলাকায় ইস্ট বেঙ্গল সুপারমার্কেট। আগে 2 দফা অগ্নিঝুঁকির সতর্কতা নোটিশ দিয়ে এবার তৃতীয় দফায়ও একই হাল। বাণিজ্যিক ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থার 25টি শর্তের মধ্যে মানা হয়েছে মাত্র 4টি। তাও আবার বলা হচ্ছে প্রশস্ত সিঁড়ির কথা, যা কিনা বেদখল। সদা ব্যস্ত এই ভবনটির চারিদিকে অরক্ষিত ইলেকট্রিক তার। দুর্ঘটনাবশত আগুন লেগে গেলে আরও ভয়াবহ রূপ নিতে পারে আশেপাশের পরিবেশের কারণে। তাই তো সতর্কতার নোটিশ। যারা প্ল্যান তৈরি করছে তারা দেখেন কোন জায়গায় কিভাবে কি করছে, তারা তো কোথাও কোনো স্পেস রাখে নাই। একটা গেটে খোলা থাকে যে আপনাদের আগুন লাগলে আমরা পুরো ঝুঁকির মধ্যে থাকুন লাগে। মালিক পক্ষের সেই পুরনো কথা, এবার ঠিক হবে সব। আগুন লাগলে আমরা ঝুঁকির মধ্যে আছি, ইনশাল্লাহ আল্লাহ জানে আমাদের ক্ষমা করে, আমরা তাড়াতাড়ি এটা সমাধান করে দেব। ফায়ার সার্ভিস বলছে সদরঘাট এলাকায় 106টি মার্কেটই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে 53টি অতি ঝুঁকিপূর্ণ আর 67টি বহুতল আবাসিক ভবন রয়েছে এই তালিকায়। প্যাসিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম আপনারা ইমপ্লিমেন্ট করেন, ইমপ্লিমেন্ট করার পরে আমাদেরকে অবহিত করেন। রিভিজিট করার পরে যদি আমরা সন্তুষ্ট হই তাহলে আমরা এই ব্যানারটা উঠিয়ে ফেলবো। প্রথম দিনে 15টি ভবনে টাঙিয়ে দেওয়া হয় অগ্নিঝুঁকির নোটিশ। অরক্ষিত এসব বৈদ্যুতিক কেবলই বলে দিচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমে যে কোনো সময় অগ্নি দুর্ঘটনা ঘটতে পারে এই ভবনটিতে। 14 তলা এই ভবনটিতে একমাত্র বহিরাগমন যে সিঁড়িটি রয়েছে সেটিও অধিকাংশ সময় বন্ধ থাকে নানা মালামাল রাখার কারণে। আর অগ্নি নির্বাপক ব্যবস্থার এই হাল। সবকিছু মিলিয়ে এই মার্কেটে যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে, মালিকপক্ষ কেবলমাত্র কর্তৃপক্ষ কিংবা ফায়ার সার্ভিসকে দায় দিয়েই কি তাদের দায় এড়াতে পারবে? রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের বহুতল ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস। গতকাল ভবন মালিকদের নির্দেশনা সম্বলিত নোটিশ দেওয়া হয়। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরের বাসিন্দারা। এছাড়া দ্বিতীয় দিনের অভিযানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি থাকায় কক্সবাজারে কয়েকটি হোটেলকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক করা হয় 2 জনকে। বহুতল ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মঙ্গলবার সকালে চট্টগ্রামের কাজীর দেউরিতে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। 8টি দলে বিভক্ত হয়ে একইভাবে পর্যবেক্ষণ চালানো হয় চন্দনপুরা ও জিইসি সহ নগরের বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক এলাকায়। যেসব ভবন বেশি ঝুঁকিপূর্ণ ও নিরাপত্তা ব্যবস্থা নেই, প্রাথমিকভাবে সেসব ভবন মালিকদের নোটিশ দিয়ে সময় বেঁধে দেওয়া হয়। নির্দেশ অমান্য করলে মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। ইমার্জেন্সি এক্সিট কোনো বাধামুক্ত বা বাধাগ্রস্ত আছে কিনা সেই বিষয়গুলো আমরা দেখভাল করছি। ফায়ার এক্সটিংগুইশার আছে কিনা এবং বহুতল ভবনের ছাড়পত্র গ্রহণ করেছে কিনা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তখন সেটা তারা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। নিয়মিত এমন অভিযান চালিয়ে নগরীর ভবনগুলোর জরুরি বহির্গমন পথ না থাকা, নকশার চেয়ে সংকীর্ণ সিঁড়ি ও সেটব্যাক না থাকা সহ বিভিন্ন অসঙ্গতি পরীক্ষা নিরীক্ষার দাবি জানান নগরবাসী। অবশ্যই দরকার কর্তৃপক্ষ এদেরকে
যথাযথভাবে ব্যবস্থা নেওয়ার দরকার এবং ওরাও যাতে ওই গ্যাপটা ওরা পরিপূর্ণ করে। বাড়িঘর নাই, ভাড়াটিয়া হিসেবে আমরা থাকতে চাই, কিন্তু এই সেফটিটা তো আমরা পাচ্ছি না। এগুলো আমরা তো এটা সমর্থন জানাই। আমরা যারা এখানে বসবাস করি হাই রাইজ বিল্ডিংয়ে, আমাদের সেফটির প্রয়োজন আছে। তা আমরা এই জিনিসগুলোকে খুব অ্যাপ্রিসিয়েট করি। আমরা যতই চাই যে আগুন না লাগুক, চাই একটু ভালো থাকুক। এদিকে কক্সবাজারের পর্যটন হোটেল ও মোটেল জোনের বহুতল ভবনগুলোতে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বেগমের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল ৩টি আবাসিক হোটেল ও একটি রেস্তোরাঁকে জরিমানা করেন। এ সময় জরিমানা দিতে না পারায় আটক করা হয় ২ জনকে। এছাড়া বেশ কয়েকটি হোটেলকে সতর্ক করে ৩০ এপ্রিলের মধ্যে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা করার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়। মহিউদ্দিন মধু, সময় সংবাদ। আগামী বাজেটেই সব প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় উল্লেখ করে তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অটিজম দিবসের অনুষ্ঠানে শুরুতেই বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতিবন্ধী ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানকে সম্মাননা তুলে দেন সরকার প্রধান। প্রতিবন্ধীদের সুরক্ষার জন্য প্রধান অতিথির বক্তব্যে অটিস্টিকদের কল্যাণে সরকারের নেওয়া কর্মসূচির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে দেশের সব প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনার ঘোষণা দেন তিনি। এদেরকে আমরা কিন্তু যে ভাতাটা দিচ্ছি, আমরা আগামীতে এই বাজেটে আগামী যে বাজেট দেব সেখানে যতগুলো আমরা এরকম প্রতিবন্ধী পাবো সকলের জন্য এই ভাতার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দেব। সরকার প্রধান বলেন, অটিজমে আক্রান্তরা সমাজের বোঝা নয়, উপযোগী পরিবেশ আর যত্নে তাদেরও জীবন হতে পারে অর্থবহ। এই যে পানিটা, এটা কারা তৈরি করে আপনারা জানেন? এটা কিন্তু প্রতিবন্ধীরা করে। দুর্ভাগ্য হলো যে আমার অফিসেও বলে বলে এই পানি ব্যবহারটা নিশ্চিত করা যাচ্ছে না, কিন্তু অন্য ব্র্যান্ডের পানি যথেষ্ট নিয়ে আসে। কিন্তু এটা যেহেতু আমাদের প্রতিবন্ধীরা করে, এর বোতলগুলির উন্নত মানের করা, ছোট ছোট বোতল করা, সেগুলো আমরা করে দিয়েছি। কিন্তু এটাকে বাজারজাত করার ক্ষেত্রে অতটা কিন্তু কারো আন্তরিকতার একটু অভাব দেখি। তারপর অফিসে সবাই আছে, আমি আশা করি আজকের দিনের পরে সবাই এই পানি নেবে। প্রতিবন্ধীদের উন্নয়নে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। এই পরিচর্যা কেন্দ্রগুলি পর্যায়ক্রমিকভাবে সব জেলায় করতে চাচ্ছি। সেখানে আমরা এটি চাইব যে এই ট্রাস্ট ফান্ডে বিত্তবানরা যেন কিছু অনুদান দেয়, যাতে করে আমরা এদের জন্য অন্তত তাদের জীবন যাত্রাটা যেন সুন্দর হয় সেই ব্যবস্থা আমরা করতে। বেগম জিয়ার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক। সোমবার চিকিৎসা দেওয়ার পর বিএনপি নেত্রী আগের চেয়ে ভালো আছেন বলেও জানান তিনি। বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষার পর সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে হাসপাতাল কর্তৃপক্ষ। কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করার পর সোমবার দুপুরেই বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু করে মেডিকেল বোর্ড। মঙ্গলবার দুপুরে আবারও স্বাস্থ্য পরীক্ষার জন্য কেবিনে যান চিকিৎসকরা। পরে এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AK মাহবুবুল হক। তিনি জানান, সোমবারের চেয়ে ভালো আছেন বিএনপি চেয়ারপারসন। আমাদের বোর্ডের প্রেসিডেন্ট দেখেছেন, আর উনি গতকালকে যে মেডিসিন দেওয়া হয়েছিল উনি খাচ্ছেন। উনি আজকে কালকের চেয়ে গতকালকে চেয়ে আজকে ওনার অবস্থা ভালো। কোনো কিছু করা নতুন দেওয়া হয় না, শুধু ব্লাড সুগার করা হয়েছে। আর এটা তো প্রতিদিন উনি নিজেই করেন, দেখেন ওনার স্ট্যাটাস। বেসরকারি বিশেষায়িত হাসপাতালে বেগম জিয়াকে চিকিৎসা দেওয়ার যে দাবি জানিয়েছে বিএনপি, সে বিষয়ে সাংবাদিকরা BSMMU পরিচালকের মতামত জানতে চাইলে তিনি বলেন, চিকিৎসায় সন্তুষ্ট বেগম জিয়া। আমার মনে হয় উনি স্যাটিসফাই, উনি ওনার চিকিৎসা স্যাটিসফাই। গতকালকে উনি কথা বলেছেন হাসি খুশি। আজকেও আমাদের প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড গিয়েছেন, উনিও বলেছেন যে উনি আজকেও খুব হাসি খুশি সাবলীলভাবে কথা বলেছেন। আগে কি হয়েছে সেটা আসলে আমরা সেটা না গিয়ে এবার ভালো হচ্ছে আর কি। বিএনপি চেয়ারপারসনকে সুস্থ করে তুলতে সব ধরনের সেবা দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন হাসপাতাল পরিচালক। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময়ে আরও থাকছে। অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় গিয়ে 5 বছর ধরে নিখোঁজ ঝিনাইদহের 19 জন। অর্থ হাতিয়ে নিয়ে লাপাত্তা দালাল চক্র, শঙ্কায় দিন কাটছে স্বজনদের। অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় গিয়ে 5 বছর ধরে নিখোঁজ রয়েছেন ঝিনাইদহের 19 জন। স্বজনরা আজও জানেন না তারা বেঁচে আছেন কিনা। এই অবস্থায় নিখোঁজদের পরিবারে নেমে এসেছে ঘোর অন্ধকার।
অভাব অনটনে কোনো মতে ঘুরছে তাদের জীবনের চাকা। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কেটে গেছে দীর্ঘ 5টি বছর, তবুও কান্না থামেনি আলেয়া বেগমের। নিখোঁজ ছেলের সন্ধানে আজও পথের দিকে চেয়ে থাকেন তিনি। প্রতিটি ক্ষণ কাটে ছেলের ঘরে ফেরার অপেক্ষায়। থাকি যে যত কাল বাঁচবো সে কাল চক্কর থাকবো, আমার শুনে ফিরে আসছে। স্বজন ও এলাকাবাসী জানায় 5 বছর আগে দালালের খপ্পরে পড়ে সমুদ্র পথে মালয়েশিয়া গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ সদরের গাড়ামারা গ্রামের মাসুদ। একমাত্র ভাই ও মা আলেয়া বেগম আজও পথ চেয়ে থাকে তার বাড়ি ফেরার অপেক্ষায়। শুধু মাসুদই নন, একই এলাকায় তার মতো 19 জন সংসারে সচ্ছলতা ফেরাতে অবৈধ পথে মালয়েশিয়ায় রওনা হয়ে নিখোঁজ রয়েছেন। টাকা পয়সা হাতিয়ে নিয়ে লাপাত্তা দালাল চক্রও। দালালরা বলছে যে তারা বাইসে আছে, আমাদের টাকা দাও, আমরা তাদের খুঁজে এনে দেবো। আমরা তাদেরকে অনেক টাকা পয়সা দিছি, বাট তাদের কাছে আমরা প্রতারিত হয়েছি। আমরা তো জানি না এখন সে কোথায় আছে, কিভাবে আছে তাও তো জানি না। আর কারোর মায়ের সন্তান যেন এই অবৈধভাবে পানি পথে বা কোনো দালাল চক্রের মাধ্যমে যেন বিদেশে না যায়। ছেলে দুটো মানুষের কাছে হাত পেতে পেতে আমি লেখাপড়া শিখাচ্ছি। নিখোঁজদের বিষয়ে কিছুই জানে না জেলার কর্মসংস্থান ব্যুরো। অবৈধভাবে বিদেশে গমন করেছেন তাদের ব্যাপারে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কোনো কিছুই করণীয় নাই। তারা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে পারেন। নিখোঁজ 19 জনের মধ্যে ঝিনাইদহ সদরের গাড়ামারা গ্রামের 8 জন, রামচন্দ্রপুরের 3 জন, মিয়াকুণ্ডু গ্রামের 4 জন, পিরোজপুর গ্রামের 3 জন ও মহামায়া গ্রামের 1 জন রয়েছেন। সময় সংবাদ, ঝিনাইদহ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। গতকাল সকালে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন তারা। এ সময় উপাচার্যের পদত্যাগ দাবি জানান শিক্ষার্থীরা। সোমবার একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় প্রতিবাদ করলে উপাচার্য শিক্ষার্থীদের কটূক্তি করেন। এরই প্রেক্ষিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এরপর শুক্রবার অসৌজন্যমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তি দেন উপাচার্য ডক্টর এস.এম. ইমামুল হক। তাতেও আন্দোলন থেকে সরে আসেননি শিক্ষার্থীরা। কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার উপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল সকালে সদর উপজেলার করশা কোরিয়াল বাজার এলাকায় কিশোরগঞ্জ নিকলি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় রাস্তার দুপাশে আটকা পড়ে কয়েকশো যানবাহন। প্রায় 1 ঘন্টা সড়ক অবরোধের পর মানববন্ধন করেন তারা। বক্তারা আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলামের ওপর হামলার জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি জানান। সোমবার দুপুরে দুর্বৃত্তদের হামলায় আহত হন করশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শহীদুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাদের পিটিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন দলের নেতাকর্মীরা। গতকাল দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তারা। এ সময় নেতাকর্মীরা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে গত 31শে মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা চালায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন সহ অন্যান্য নেতারা গুরুতর আহত হন। এ ঘটনার তীব্র নিন্দা জানান তারা। 2 ঘন্টা পর অবরোধ তুলে নেন ছাত্রলীগের নেতারা। পিরোজপুরে 8ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় শিশুটিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানান, গতকাল নিজ ঘরে পড়াশোনা করছিল ওই ছাত্রী। বাবা মা কাজে বাইরে থাকার সুযোগে স্থানীয় বখাটে আইবান মোল্লা মেয়েটির মুখ বেঁধে তুলে নিয়ে ধর্ষণ করে। শিশুটির মা বাসায় ফিরে তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর বাগান থেকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আমার শাশুড়ি যাইয়ে দেয়, মুখ বান্ধা সরিয়ে দৌড়ি সরিয়ে গেছে, মুখ বান্ধা হেলাম। সত্যতা যাচাই সাপেক্ষে আমরা মামলা, আপনি যদি অভিযোগ করেন নিশ্চয়ই মামলা গ্রহণ করা হবে এবং আসামিকেও গ্রেপ্তারের জন্য আমাদের টিমগুলো কাজ করছে। নারায়ণগঞ্জে অনুমোদন না থাকায় একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করেছে র্যাব। আটক করা হয়েছে ভুয়া এক চিকিৎসককে। র্যাব জানায়, গতকাল রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের ফ্যামিলি ল্যাব হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় অনুমোদনের কোনো কাগজপত্র দেখাতে না পারায় হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়। পরে হাসপাতাল থেকে নুরুল ইসলাম নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়। সে MBBS ডিগ্রির ভুয়া কাগজ ব্যবহার করে হাসপাতালটি চালিয়ে আসছিল বলে জানায় র্যাব।
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কিন্তু সে এমবিবিএস ডাক্তারের ডিগ্রি ব্যবহার করে সে এখানে প্রেসক্রাইব করছিল, তাকে আমরা এই অপরাধগুলো আমলে নিয়ে 1 বছরের সাজা দিয়েছি। এই প্রতিষ্ঠানের যারা চেয়ারম্যান বা যেই থাকুক না কোনো পরিচালনা দায়িত্বে যারা আছে তাদের বিরুদ্ধে আমরা রেগুলার মামলা দায়ের করব। আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় দেশের ষষ্ঠ বেসরকারি সিটি ইকোনমিক জোন। আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিটি গ্রুপ বলছে, সিটি ইকোনমিক জোনে দেশি বিদেশি মিলে বিনিয়োগ হবে 5,000 কোটি টাকা। দেশের বিনিয়োগ বাড়াতে সিটি অর্থনৈতিক অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। শামসুল হক প্রিন্সের তোলা ছবিতে শুভ খানের রিপোর্ট। ঢাকা সিলেট মহাসড়ক থেকে মাত্র 2 কিলোমিটার ভিতরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের সিটি ইকোনমিক জোন। প্রায় 78 একর জায়গার ওপর বাস্তবায়নাধীন সিটি ইকোনমিক জোন স্থাপনে চূড়ান্ত লাইসেন্স দেয়া হয় 2018 সালের 23 জানুয়ারি। 1 বছরের মাথায় উৎপাদনে যাওয়ার অপেক্ষায় সর্বাধুনিক প্রযুক্তির সিড ক্র্যাশিং ইউনিট। এখানে দৈনিক 5,000 টন সয়াবিন বীজ থেকে উৎপাদন হবে 1,000 টন অপরিশোধিত তেল ও 4,000 টন সয়াবিন। বর্তমানে এই ইকোনমিক জোনে 3,000 টন অপরিশোধিত ভোজ্য তেল পরিশোধন করার লক্ষ্যে কারখানা স্থাপন করেছে সিটি এডিবল অয়েল লিমিটেড। পরীক্ষামূলকভাবে এই কারখানায় শুরু হয়েছে তেল পরিশোধন। ইকোনমিক জোনের ভেতরে খাদ্য, পানীয় ও কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প কারখানাও গড়ে উঠছে। সিটি গ্রুপ বলছে, ইতোমধ্যে বিনিয়োগ হয়েছে 2,500 কোটি টাকা। সমৃদ্ধ শিল্প, সমৃদ্ধ বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী শিল্প বিপ্লবের যে ঘোষণা দিয়েছেন, ইকোনমি জোন তারই সফল বাস্তবায়ন। 2,500 কোটি টাকা বিনিয়োগ করেছি। আগামী 2 বছরে আরও 2,500 কোটি টাকা বিনিয়োগ হবে। দেশের সর্ববৃহৎ অটো রাইস মিল স্থাপন করা হয়েছে সিটি ইকোনমিক জোনে। প্রতিদিন চিনিগুড়া সহ অন্যান্য চাল উৎপাদন হবে প্রায় 1,700 টন। 200 টন মসুর ডালও প্রক্রিয়াজাত হবে এই কারখানায়। সিটি ইকোনমিক জোনের সফলতা নিয়ে আশাবাদী বেজার চেয়ারম্যান। সিটি গ্রুপ তাদের প্রথম যে ইকোনমিক জোন সেটাতে শিল্প স্থাপনে পুরোপুরি সফল হয়েছে। ইকোনমিক জোন স্থাপন প্রক্রিয়াটা বিনিয়োগকে খুব বেশি উৎসাহিত করে, বিশেষ করে যারা ভালো উদ্যোক্তা তাদের জন্য এটা বিশাল একটা অপরচুনিটি। বর্তমানে সিটি ইকোনমিক জোনে নারী পুরুষ মিলে প্রায় 8,000 মানুষ কাজের সুযোগ পাচ্ছেন। কর্তৃপক্ষ আশা করছে আগামী 2 বছরের মধ্যে চালু হবে এই ইকোনমিক জোন। তখন সব মিলিয়ে 15 থেকে 20,000 মানুষ কাজের সুযোগ পাবেন। নারায়ণগঞ্জ সিটি ইকোনমিক জোন থেকে শুভ খান, সময় সংবাদ। সঠিক বাণিজ্যিকরণের মাধ্যমে বাংলাদেশ দিন দিন অভূতপূর্ব উন্নতি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন। মঙ্গলবার দুপুরে নীলফামারীতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বাংলাদেশ দিন দিন উন্নতি করছে, কিন্তু এখানে দুর্নীতিমুক্ত স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে পারলে বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় হবে। নদী ভাঙন রোধে শুধু বাঁধ দেয়া নয়, স্থায়ী সমাধানে নদী শাসনের কাজ চলছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। গতকাল বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। 30 মিটার থেকে কাজ শুরু করার পরেও কিন্তু পাড়টা আমরা সংরক্ষণ করতে পারি নাই। এই জন্য আমরা ডাবল করতেছি, 70-75 মিটার দূর থেকে আমরা নদীর নিচ থেকে কাজ শুরু করে জিও ব্যাগ ফেলায়, তারপরে ব্লক ফেলায় কাজ করে আমরা নদীর পার পর্যন্ত নিয়ে আসতেছি, যাতে করে নদীটা না ভাঙে। ভারতের চেয়ে বাংলাদেশের নৌ পরিবহন খাত উন্নত বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গতকাল দুপুরে মাদারীপুরে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুট পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় নৌ নিরাপত্তায় বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ সার্বক্ষণিক মনিটরিং করছে বলেও জানান তিনি। গত 10 বছরে এই নদী এবং নৌ পরিবহন ক্ষেত্রে যেই পরিমাণ কাজ হয়েছে, বিগত এই 38 বছর সেই কাজটি হয়। এখন আমাদের ড্রেজার সংখ্যা 40 ছাড়িয়ে গেছে, আরও আমাদের 35টা ড্রেজার সংগ্রহের কার্যক্রম চলতেছে। মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবিতে খুলনা, চট্টগ্রাম, রাজশাহী ও সিরাজগঞ্জে 72 ঘণ্টার ধর্মঘট পালন করেছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা।
মঙ্গলবার বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিকরা। মঙ্গলবার সকালে খুলনায় 9টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে খুলনা যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। দুপুর 12টা পর্যন্ত খুলনার সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ থাকে। এছাড়া শহরের নতুন রাস্তা মোড় এলাকায় অবস্থান নিয়ে সমাবেশ করেন শ্রমিকরা। এ সময় তারা মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবি জানান। ছেলে মেয়ে নিয়ে খুব অভাবে অনাটনে আছি, তাই আজ কষ্টের সাথে রাস্তায় নামছি আমরা। মজুরি না আদায় করে নিয়ে ঘরে উঠবো না, দরকার বুকির লোক ঢালি দেবো রাস্তায়। আন্দোলন অবস্থাতে তীব্র থেকে তীব্রতর করবো যত সময় পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়। একই দাবিতে চট্টগ্রামের আতুরার ডিপুটি এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করেন আমিন জুট মিলের শ্রমিকরা। এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন পাটকল শ্রমিকরা। 16-1800 টাকা বেতনও নিয়মিত পাচ্ছি না। এই 9 সপ্তাহ বেতন বকেয়া চলতেছে। আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইতে পারতেছি না। ঢাকা রাজশাহী মহাসড়কে রাজশাহীর কাটাখালী এলাকায় বিক্ষোভ করেন পাটকল শ্রমিকরা। এতে মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। কষ্টের টাকা যে বউ কি ছেলে কি আমি অসুখে পড়েছে টাকাটা পাবো, সেই টাকাটা আমরা তো পাইনি, আমার নিজের টাকা রাখি। সরকার আমাদেরকে গ্যাজেট পাস করে দিয়েছে, আমাদের মজুরি কমিশন বাস্তবায়ন হয়নি। যদি দাবি না মানা হয় আমরা রোডের পরে শুয়ে থাকে হলেও আমরা মজুরি কমিশন সহ 9 দফা দাবি বাস্তবায়ন করে ছাড়ব। এছাড়া সিরাজগঞ্জ ও নরসিংদীতেও কাজে যোগ না দিয়ে 72 ঘন্টার ধর্মঘট পালন করছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। ইসমাত জাহান, সময় সংবাদ। চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসির উদ্দিনের বিরুদ্ধে গৃহায়ন ও গণপূর্ত বিভাগের এক প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল সকাল থেকে কর্মবিরতি পালন করেন গৃহায়ন ও গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা। তারা জানান, সোমবার সন্ধ্যায় নগরীর পোর্ট কানেক্টিং রোড সম্প্রসারণ ও অবৈধ দখলদারদের উচ্ছেদে সিটি মেয়রের সঙ্গে কথা বলতে যান গণপূর্ত বিভাগের 6 প্রকৌশলী। এ সময় কথার কাটাকাটির এক পর্যায়ে প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশের গায়ে হাত তোলেন মেয়র নাসির। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। দেখান আপনি কোথায় সিটি কর্পোরেশন অবৈধ দখলদার আছে। তখন আমি বললাম, স্যার আসলে যদি বেয়াদবি না আনেন স্যার, ফুটপাতেই তো স্যার দেখা যায় যে প্রচুর অবৈধ দোকান বসে থাকে। এই তখন তিনি চিৎকার মারা উঠলেন এবং আমাকে গালিগালাজ করলেন, আমাকে চট দিলেন, আমার কলার ধরে, এই তোর নাম কি, তোর বাড়ি কোথায়। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় একজন নগরপিতা যখন এরকম আচরণ করে তখন আমরা নিরাপত্তাহীনতা বোধ করি। যতক্ষণ পর্যন্ত এই কর্মকাণ্ডের সুরাহা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সমস্ত কার্যক্রম থেকে আমরা নিজেদেরকে গুটিয়ে রেখে আমরা অফিসে সরকারের প্রতিষ্ঠানে আমরা অবস্থান নিয়েছি। ব্রাহ্মণবাড়িয়ায় জেলার সার্বিক উন্নয়ন সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের সার্কিট হাউসে এই সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য উবায়দুল মুক্তাদির চৌধুরী। এ সময় পুরানো জেলখানার জায়গায় শেখ রাসেল নামে একটি পার্ক নির্মাণ করা হবে বলে জানান তিনি। এছাড়া শহরের যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। সভায় জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর সদরঘাট এলাকায় আগুনের ঝুঁকিতে অর্ধেকের বেশি স্থাপনা, 15টি ভবনে নোটিশ। চট্টগ্রামে বহুতল ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস। অটিজম আক্রান্তরা সমাজের বোঝা নয় বললেন প্রধানমন্ত্রী। সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান। প্রতিটি বিভাগে পরিচর্যা কেন্দ্র করার ঘোষণা। বেগম জিয়ার শারীরিক অবস্থা ভালো, চিকিৎসা সেবায় তিনি সন্তুষ্ট জানালো বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষ। সঠিক চিকিৎসা দেয়া হয়নি, আবারও দাবি ফখরুলের। বিদেশি কোনো চ্যানেল বন্ধ করা হয়নি নিশ্চিত করলেন তথ্যমন্ত্রী। দেশি বিজ্ঞাপন সম্প্রচারে পরিবেশক সংস্থাগুলোকে নোটিশের পর জি নেটওয়ার্ক দেখা যাচ্ছে না অনেক জায়গায়। এবং চালুর অপেক্ষায় সিটি ইকোনমিক জোন। ভিডিও কনফারেন্সে আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিনিয়োগ 5,000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।